আয়াজ খুব দ্রুত কার ড্রাইভ করে চলে এসেছে কলেজের বাইরে। 1:30টায় আজ রোদেলার ক্লাস শেষ, যেন চলে যেতে না পারে, তাই তার আগে পৌঁছাতে হবে। ফোন করেনি, সরাসরি সারপ্রাইজ দিবে এই ভেবে কলেজ গেটে অপেক্ষা করছে। দূর থেকে দেখতে পেল মায়রা এবং রোদেলা হেঁটে আসছে। আয়াজ গাড়ির দরজা খুলে বের হবে, হঠাৎ চোখে পড়ল দুটো ছেলে ওদের পিছু পিছু আসছে। এসে মায়রা এবং রোদেলার সাথে কথা বলা শুরু করলো। আয়াজ দূর হতে সব কিছু খেয়াল করছে আর আগে গজগজ করছে, যার জন্য মিটিং ফেলে হাত প্যাকেটে এখানে এসে বসে আছে। সে অন্য কোনো পুরুষের সাথে কথা বলছে, বেয়াদব একটা। মনে মনে রোদেলার গোষ্ঠী উদ্ধার করছে। আর মায়রার এই মেয়েটার সাথে মিশেই বউটা পাকনা হয়ে গেল। মিনিট পাঁচেক কথা বলে রোদেলা ও মায়রা কলেজ গেট পার করে বাইরে আসতেই আয়াজ দরজা খুলল। রোদেলা থতমত খেয়ে গেল, আর আয়াজকে এখানে দেখে শুকনো ঢোক গিলল। তাহলে কি উনি দেখেছে? ছেলে দুটোর সাথে কথা বলতে ভয়ে ভয়ে ধীরে ধীরে পা ফেলে গাড়ির সামনে এলো রোদেলা। আয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে, কিন্তু দৃষ্টি কঠিন। রোদেলা আমতা আমতা করে বলল, কখন এসেছেন? ফোন করেননি কেন? আয়াজ কিছুক্ষণ চুপ থেকে তারপর রোদেলার সামনে গিয়ে বলল, ফোন করে আসলে তো অনেক কিছু মিস করতাম। বলেই গাড়ির দরজা খুলে দিল। রোদেলা মায়েরার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। মায়েরা বুঝতে পেরে বলল, ঠিক আছে, যা যা, আজকে যা, আগামীকাল আবার দেখা হবে। বলেই মায়েরা আয়াজ ও রোদেলার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রোদেলা চুপচাপ গাড়িতে উঠে বসলো। আয়াজ চুপচাপ ড্রাইভ করছে, একটু দ্রুত গতিতে, কিন্তু রোদেলার দিকে তাকাচ্ছে না। রোদেলা খুব বুঝতে পারছে কোন কারণে মেজাজ খুব গরম হয়ে আছে মহাশয়ের। হঠাৎ রোদেলার চোখ গেল আয়াজের হাতের দিকে। রোদেলার সাথে সাথে আয়াজের হাত ধরে বলল, কি হয়েছে? আপনার হাতে ব্যান্ডেজ কেন করেছেন? আয়াজ চুপ, কোনো উত্তর নেই, চুপচাপ গাড়ি চালাচ্ছে। রোদেলা আবার ওর আগে গজগজ করে বলল, কথার উত্তর কেন দিচ্ছেন না? হাতে কি হয়েছে? এভাবে এত রক্ত কেন পড়ছে? আয়াজ এবারও চুপ। হঠাৎ গাড়ি ইউটার্ন করলো। রোদেলার খেয়াল হলো ও বাড়ির দিকে যাচ্ছে না, রাস্তাটা মুনতাসির সাহেবের বাড়ির দিকে। রোদেলা শুকনো ঢোক গিলে বলল, আমরা কি বাসায় যাচ্ছি? মানে আপনার বাসায়? আয়াজ এবার তাকালো রোদেলার দিকে, তারপরে বলল, আমার বাসা মানে তোমার বাসা না? আয়াজের প্রশ্নে রোদেলা থতমত খেয়ে গেল, বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসা, কিন্তু এখন কেন যাচ্ছি? তোমাকে শাস্তি দেবো তাই। শান্তি? কেন? জানতে চাইলো রোদেলা। বলতে বলতেই আয়াজদের বাসায় চলে আসলো। আয়াজ গাড়ি থেকে নেমে রোদেলার সাইডে ডোর খুলে রোদেলার হাত ধরে বের করলো, তারপর হাঁটা ধরলো বাড়ির ভেতরের দিকে। রোদেলা চুপচাপ আয়াজের সাথে পা মিলিয়ে চললো। হঠাৎ রোদেলা বলে উঠল, আয়ান কোথায়? বাসায় নেই, বিকেলে আসবে কোচিং শেষ করে। রোদেলা শুকনো ঢোক গিলল, আর কিছু বলতে পারছে না। সিঁড়ি ভেঙে উঠতে উঠতে হঠাৎ আয়াজ পিছনে ঘুরে বাসার কেয়ারটেকারের দিকে দৃষ্টি রেখে বলল, দুপুরে লাঞ্চের ব্যবস্থা করুন, আর উপরে কেউ আসবেন না। কেয়ারটেকার জি স্যার বলে বাইরে চলে গেল লাঞ্চের ব্যবস্থা করতে। এখন রান্নার সময় নেই, বাইরে থেকে অর্ডার করতে হবে, তাই সে আর দেরি করলো না। এদিকে রোদেলা লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আয়াজের দিকে তাকে চোখ কটমট করে বলল, কি বললেন এগুলো? আয়াজ অবাক হবার ভান করে বলল, কি বললাম? উপরে আসতে নিষেধ করেছি, পার্সোনাল কাজ আছে আমার, চলো। কি কাজ আছে বলুন? আয়াজ রোদেলার দিকে তাকিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সব কাজ সব জায়গায় করা যায় না, কিছু কাজ বন্ধ রুমে করতে হয়। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠল, আমার শান্তি লাগবে, শান্তি চাই, চলো। বলেই রোদেলার হাত ধরে আয়াজ রুমে নিয়ে গেল। তারপর দরজা খুলে রোদেলাকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল আয়াজ। তারপর রোদেলার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎই হ্যাচকা টানে দরজার সাথে রোদেলাকে চেপে ধরে বলল, ছেলে দুটোকে কি কথা বলেছিল ওদের সাথে? রোদেলা আমতা আমতা করে বলল, না মানে কোচিং এর ব্যাপারে জানতে চাইছিল, যে আমরা যে কোচিং এ পড়ি সেখানে লেখাপড়া কেমন, এগুলোই। যে কোনো ব্যাপার হোক, তোমার আশেপাশে আমি কখনো কোনো ছেলেকে সহ্য করবো না রোদেলা। চোখে জ্বালা করে আমার, ভিতর বাইরে ভীষণ জ্বালা করে, সহ্য হয় না তোমার আশেপাশে কাউকে দেখে। বলেই রোদেলাকে জড়িয়ে ধরল আয়াজ। কি করছেন? ইউনিফর্ম ঘামে ভিজে গিয়েছে আমার, ছাড়ুন, আপনার কাপড় চোপড় নষ্ট হচ্ছে তো। আয়াজ ঘোর লাগা কণ্ঠে রোদেলার কানে ফিসফিস করে বলল, একটু পরে এমনি ঘামে যাবা, নষ্ট হলে হবে। বলেই রোদেলার ঠোঁটে চুমু দিল আয়াজ। রোদেলা পাথর হয়ে গেল, যেন আয়াজের উন্মাদনা বেড়ে যাচ্ছে। আয়াজ হাত দিয়ে রোদেলার ক্রস বেল্ট খুলে ফেলল। রোদেলার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। রোদেলা ঘোর লাগা কণ্ঠে বলল, ছাড়ুন না, কি করছেন? কেউ এসে পড়বে। আয়াজ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কেউ আসবে না, কেয়ারটেকারকে ছুটি দিয়ে দিয়েছে, 1-1.5 ঘন্টা কেউ আসবে না শোনা। বলেই রোদেলাতে মত্ত হলো আয়াজ। পুরুষালী শক্তির সাথে পেরে উঠছে না।
আয়াজের বুকে ছটফট করছে। আয়াজ কোনো মতে রোদেলাকে ঠোঁট ছেড়ে রোদেলাকে কোলে তুলে নিল, তারপর বিছানার দিকে এগোতে লাগলো। রোদেলাকে বিছানায় শুইয়ে দিয়ে খাটের পাশে সাইড বক্সের ড্রয়ার খুলে কিছু একটা বের করলো আয়াজ। রোদেলা না দেখে জিজ্ঞাসা করলো। কি ওটা? আয়াজ মুচকি হাসলো, বলল, আই নিড দিস, ইউ ডোন্ট নিড টু নো। বলেই রোদেলার দিকে এগিয়ে গেল আয়াজ। রোদেলা লজ্জায় মাথা নিচু করে ফেললো, বুকে দূর দূর করছে। আয়াজ রোদেলার কাছে এসে বলল, আই নিড ইউ ব্যাডলি সোনা, প্লিজ ডোন্ট সে নো। কি করছেন? ছাড়ুন। দিনের বেলা ছি, কেয়ারটেকার আঙ্কেল কি মনে করবে? কিছু মনে করবেন না। তুমি জানো ওনার ছেলেমেয়ে কয়টা? 5টা। তার মানে উনি অনেক পরিশ্রম করেছেন, দিন রাতে পরিশ্রম সফল হচ্ছে। তার 5 ছেলে মেয়ে, তাই উনি আমার পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করবে। আর তাছাড়া আমার শ্বশুর আলটিমেটাম দিয়েছে, একদিনে যেন আমার মেয়ে বাইরে না থাকে, তাই পরিশ্রম সব দিনই করতে হবে। আমি আবার শ্বশুরের কথা ফেলতে পারি না। বলেই রোদেলার বুকটি হাতের আঁচলে নিয়ে চুমু খেতে লাগলো আয়াজ। রোদেলা অবাক হয়ে গেল ব্যাখ্যা শুনে, কিন্তু মুখ ফুটে আর কিছু বলতে পারল না। তার আগে ঠোঁট জোড়া দখল হয়ে গেল। রোদেলা কোনো মতে নিজেকে ছাড়িয়ে আয়াজের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, হাতে কি হয়েছে আপনার? এভাবে এত রক্ত কেন ঝরছে? আয়াজ হাতের দিকে তাকিয়ে বলল, নাইস টিক্স, বাট কাজ হবে না এই মুহূর্তে। আমার তোমাকে চাই মানে চাই। আর হাত খুব ব্যথা করছে, সব জায়গায় ব্যথা করছে। আমাকে শান্তি দাও, ব্যথা কমিয়ে দাও শোনা। বলেই রোদেলাকে নিজের বুকের সাথে চেপে ধরলো আয়াজ। রোদেলার কোনোভাবে আয়াজের শক্তির সাথে পেরে উঠল। নিজেকে সমর্পণ করতে হলো মুনতাসির সাহেবের পাগলামির কাছে। বিকাল 4টা। আয়াজ গোসল সেরে কোমরে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করে আয়াজ আর চোখে দেখছে রোদেলাকে গায়ে চাদর পেঁচিয়ে শুয়ে আছে এবং আয়াজকে আর চোখে দেখছে। আয়াজ আয়নায় নিজের বুকে গলায় পিছনে ঘুরে পিঠের দিকে তাকালে দেখলো রোদেলার নখের খামচির চিহ্ন। আয়াজ মুচকি এসে রোদেলার কাছে গিয়ে দাঁড়ালো। রোদেলা আয়না দেখলো, চোখ নামিয়ে নিল। আয়াজ রোদেলার বাচ্চামো দেখে হাসলো, এগিয়ে গিয়ে দাঁড়ালো রোদেলার সামনে। রোদেলা চোখ বন্ধ করে ফেললো। আয়াজ রোদেলার সামনে এসে হাঁটু ভেঙে বসে বলল, উঠবে না? অনেক সময় হয়ে গেছে তো, তোমাকে ড্রপ করে আবার আমাকে অফিসে ফিরতে হবে। বলেই রোদেলা হাত ধরলো। রোদেলা বলল, ছাড়ুন, আমি একাই উঠতে পারবো। আয়াজ বুঝলো রোদেলা সমস্যা, মুচকি হাসি দিয়ে বলল, এখনো এত লজ্জা? সবই তো দেখে ফেলেছি, কিছু দেখার বাকি নেই। তারপরে এত লজ্জা কেন পাবো বলো তো? কবে ভাঙবে তোমার লজ্জা শোনা? বলেই গলায় হাত দিয়ে দেখালো। দেখো এখানে বুকে, এখানে কত জায়গায় আমার বুকে আঁচড় কেটেছ। আমার প্রতি কি তোমার একটু মায়া হয়নি? না, হয়নি। আর আপনি যে আমাকে এখানে ওখানে কত জায়গায় কামড়াচ্ছেন তার বেলায়? সাথে সাথে চাদর উঠিয়ে দেখাতে লাগলো রোদেলা। আয়াজ হেসে ফেললো। রোদেলা লজ্জায় লাল নীল হয়ে গেল। শুনুন, আপনি খালি আমায় লজ্জা দেন। লজ্জা মুখে বলল রোদেলা। আয়াজ হেসে রোদেলার মাথাটা বুকে নিয়ে বলল, লজ্জা দিও না শোনা, তোমার বাচ্চা মেয়েদের হাঁটছিলাম। এখন ওঠো, তোমাকে গোসল করে ড্রপ করে আবার অফিসে যেতে হবে। বলেই রোদেলাকে কোলে করে ওয়াশরুম পর্যন্ত দিয়ে বলল, তুমি ভিতরে যাও, আমি ড্রেস দিচ্ছি। রোদেলা গোসল করে বের হতে আয়াজ হেয়ার ড্রায়ার বের করে চুল শুকিয়ে দিতে লাগলো এবং এক হাতে মোবাইল নিয়ে মিটিং এর বিষয়ে কথা বলতে লাগলো। মিটিং 5টায় শুরু করে আমি আসছি। আই উইল বি উইদিন 1 hour। বলেই ফোন কেটে দিয়ে চুল শুকানোর কাজে মনোযোগ দিল আয়াজ। তারপর চুল শুকানোর শেষে বলল, খাবার গাড়িতে খাবো, চলো। বলেই রোদেলার দিকে তাকিয়ে বলল, বসো, একটু কাজ আছে। একটা ক্রিম বের করে বলল, এখানটায় বেশি লাগছে না শোনা, সরি, একটু বেশি হয়ে গেছে। বলে বুকের উপরে একটু বাম দিকে মলম লাগিয়ে দিল আয়াজ। মলম লাগানোর সময় রোদেলা আহ করে শব্দ করে উঠল। আয়াজের হাত থেমে গেল। রোদেলার দিকে তাকিয়ে বলল, এমন শব্দ করলে মিটিং ক্যান্সেল করে দেবো কিন্তু। ইস, খালি বাজে কথা। এত বাজে কথা আপনি কিভাবে বলেন? আগে দেখে তো বোঝা যায়নি এত বাজে লোক আপনি। বলেছি তো, তোমার কাছে আমি সবসময় চরম বাজেভাবে উপস্থিত হব। আমার সব বাজে দিক শুধু তুমি দেখতে পারবে রোদেলা, আর কেউ না। কারণ আমার কাছে এবং সবচেয়ে আপন শুধুমাত্র তুমি। এই পৃথিবীতে তোমার চেয়ে আপন আমার আর কেউ নেই। বলেই রোদেলাকে কপালে চুমু খেলো আয়াজ। তারপর বলল, চলো। রোদেলা ভদ্রমের মতো চুপচাপ আয়াজের কথায় উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে চললো বাহিরের দিকে। গাড়ি আজকে ড্রাইভার ড্রাইভ করবে। পিছনে বসলো আয়াজ এবং রোদেলা। আয়াজ একটা খাবারের প্যাকেট খুলে রোদেলার মুখের সামনে ধরলো, বলল, খাওয়া খেয়ে নাও তাড়াতাড়ি। রোদেলা একটু লজ্জা পেল যেন, বলল, আমি নিজের হাত দিয়ে খেতে পারবো। আয়াজ থমকে উঠলো। একই সাথে দুইজনের হাত নষ্ট করতে হবে না, তুমি চুপচাপ বসো, আমি খেয়ে দিচ্ছি। বলেই রোদেলার মুখে খাবার ঢুকিয়ে দিল আয়াজ। ড্রাইভার লুকিং গ্লাসের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। রোদেলা লজ্জায় মাথা নিচু করে ফেললো। যে কোনো জায়গায় লজ্জা দিয়ে ফেলে লোকটা, কি মনে করবে ড্রাইভার? মনে মনে ভাবতে লাগলো রোদেলা। 1 সপ্তাহের বেতন কাটতে হবে তোমার, বুঝতে পেরেছি।
লুকিং গ্লাসের দিকে তাকিয়ে কথাটা বলল আয়াজ। ড্রাইভার থতমত খেয়ে গেল, বলল, না বস, কিছু করিনি, প্রমিস, কিছু দেখিনি আমি। দুজনের কথা শুনে রোদেলা আরো লজ্জা পেয়ে গেল। রোদেলা মাথা নিচু করে চুপচাপ খাবারগুলো শেষ করে নিল। না হলে আর কি কি বলে লজ্জা দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আয়াজ রোদেলার মুখে মুছে পানি খাইয়ে দিয়ে বলল, গাড়ি শিহাবের বাড়ির দিকে নাও, রোদেলাকে ড্রপ করে তারপর আমরা অফিসে যাব। বলে নিজে রোদেলাকে খাওয়ার সময় হালকা পাতলা খেয়ে নিয়েছিল আয়াজ। জানালা গ্লাস খুলে হাতটা ধুয়ে নিল, তারপর রোদেলার দিকে তাকিয়ে থেকে ঘোর লাগা কণ্ঠে রোদেলার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ সোনা। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না, কি করা যায় বলো তো? তোমাকে তো তোমার বাবা আসতে দিবে না, আমি কি তোমার বাড়িতে চলে আসবো? কি বলবো? বলে চোখ টিপল আয়াজ। রোদেলাদের বাড়ির সামনে আসতেই আয়াজ দেখলো রোদেলার দাদা দাদি শিপ্রাকে ধরে গাড়িতে বসাচ্ছে। আয়াজ দ্রুত নেমে গাড়ির সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অনেকক্ষণ ধরে অসুস্থ ছিল, জ্ঞান হারিয়ে পড়ে গেছে, বুঝতে পারছিলাম না, তাই হসপিটাল নিয়ে যাচ্ছি। তুমি এসেছো ভালোই হয়েছে, তাড়াতাড়ি আমাদের সাথে হসপিটাল চলো। শিহাবকে কয়েকবার ফোন দিয়েছি, হয়তো ব্যস্ত, ফোন রিসিভ করছে না। হ্যাঁ, সে মিটিং করতেছে, তাই ফোন রিসিভ করতে পারছে না। চলুন, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। বলেই রোদেলার দিকে তাকালো আয়াজ। তারপর রোদেলার দিকে এগিয়ে এসে বলল, তুমি বাসায় থাকবে নাকি হসপিটালে যাবে আমার সাথে? আমিও আপনাদের সাথে যাব, চলুন। সবাইকে আয়াজের গাড়িতে উঠে ড্রাইভারকে অন্য গাড়িতে পাঠিয়ে দিল। আয়াজ নিজে ড্রাইভ করছে, রোদেলা বসলো সামনে, বাকি তিনজন পিছনে বসলো। 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেল হসপিটাল। এর আগেই আয়াজ অফিসে ফোন করে জানিয়ে দিয়েছে শিহাব যেন মিটিং শেষ করে ডিরেক্ট হসপিটালে চলে এসে, এবং কারণটাও জানিয়ে দিল। হসপিটালে এসে প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ একজন ডাক্তারের শরণাপন্ন হলো আয়াজ। শিপ্রাকে চেক আপ করে কিছু টেস্ট দিল এবং বিভিন্ন ধরনের কোশ্চেন করতে লাগলো। সাথে ছিল রোদেলা। বাকি সবাই বাহিরে অপেক্ষা করছে। কতদিন ধরে এরকম হচ্ছে? শিপ্রার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো ডাক্তার, প্রায় 15 দিন যাবৎ এরকম লাগছে, শরীর দুর্বল, মাথা ঘোরাচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। রোদেলার দিকে তাকিয়ে ডক্টর আবারও জিজ্ঞাসা করলো, উনি আপনার কি হয়? আমার মেয়ে। ডক্টর আবার জানতে চাইলো, আপনার বয়স কত? 38+। যদিও বয়সটা বেশি, তারপরে সব ধরনের সিনড্রোম দেখে মনে হচ্ছে, তাই আপনাকে আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি। এগুলো জলদি করে আমাকে রিপোর্টটা দেখিয়ে তারপর যাবেন। শিপ্রা শুকনো ঢোক গিলল। রোদেলার দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে। প্রেসক্রিপশনটা নিয়ে বাইরে গিয়ে আয়াজকে বলল। এই টেস্টগুলো করতে দিয়েছে। আয়াজ প্রেসক্রিপশনটা হাতে নিয়ে দেখলো, শিপ্রার দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে, যা, রোদেলাকে সাথে নিয়ে যা, আমি কাউন্টারে পেমেন্ট করে দিচ্ছি। তুই সাথে সাথে একজন নার্সকে দিয়ে টেস্ট করে নি। বলেই প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সাথে সাথে কাউন্টারে বিল পে করে একজন নার্সকে ডেকে শিপ্রা এবং রোদেলাকে পাঠিয়ে দিল। দাদা এবং দাদির সাথে বসে রইল আয়াজ। ফোন হাতে নিয়ে ভাবছে শিহাবকে ফোন দিবে কি দিবে না। এমন সময় দেখলো দূর থেকে প্রায় দৌড়ে দৌড়ে হেঁটে আসছে শিহাব। আয়াজ উঠে দাঁড়ালো, একটু হেঁটে সামনে গিয়ে বলল, চিন্তার কিছুই নেই, এত দৌড়ে দৌড়ে আছিস কেন তুই? বয়স কি কম নাকি তোর? তোর থেকে মাত্র 2 বছরের বড়, খুব বেশি না। মরলে মরলাম, এত বাঁচার শখ নেই আমার। দায়িত্ব মোটামুটি সব শেষ করেছি, বাকি তোরা আছিস, তোরা সব দেখবি। আয়াজ শিহাবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁধে চাপড় মেরে বলল, না, আরো অনেক বছর বাঁচতে হবে, আরো অনেক নিত্য নতুন দায়িত্ব কাঁধে নিচ্ছিস, সেগুলো তো আর আমি দেখতে পারবো না। সেই দায়িত্ব যে তোকে পালন করতে হবে রে। শিহাব অবাক হয়ে তাকিয়ে রইল আয়াজের দিকে, তারপর বলল, হেয়ালি করছিস কেন? আর শিপ্রা, রোদেলা কোথায়, কি হয়েছে? শিপ্রা, বলছিস না কেন? আর কিসের দায়িত্বের কথা বলছিস? খুলে বল তাড়াতাড়ি, নাহলে হার্টবিট আমার বন্ধ হয়ে যাচ্ছে চিন্তায়। আয়াজ শিহাবের দিকে তাকিয়ে বলল, অপেক্ষা কর, এখনই জানতে পারবি। এমন সময় দেখলো রোদেলা ও শিপ্রা হেঁটে হেঁটে আসছে। শিপ্রার অসুস্থতার চেহারায় ফুটে উঠেছে, কয়েকদিনের চেহারাটা কেমন ভেঙে ভেঙে গিয়েছে। শিহাব লক্ষ্য করছে শিপ্রার দিকে এতদিন সেইভাবে লক্ষ্য করা হয়নি, আজ লক্ষ্য করছে। শিপ্রা কাছে আসতে শিহাব কাঁধে হাত রেখে বলল, খুব খারাপ লাগছে, চলো ডাক্তারের চেম্বারে চলো। ডক্টরের চেম্বারে ঢুকলো শিহাব ও শিপ্রা। বাকি সবাই বাইরে অপেক্ষা করছে। রিপোর্ট কতক্ষণ নেড়েচেড়ে দেখে তারপর শিহাবের দিকে তাকিয়ে বলল, কনগ্রাচুলেশন, বাবা হতে চলেছেন। তবে ঝুঁকি রয়েছে, বয়সটা যেহেতু একটু বেশি, এই সময় মিসক্যারেজের সম্ভাবনাটা বেশি থাকে। অনেক টেক কেয়ার করতে হবে এবং সবসময় ডক্টরের অবজারভেশনে থাকতে হবে। শিহাব কিছু বলার ভাষা হারিয়ে বোকার মতো তাকিয়ে রইল ডাক্তারের দিকে। কি বলল ডাক্তার? এমন নাও খুশি নয়, অনেক খুশি, তবে যেহেতু আনপ্ল্যান তাই অবাকের শেষ সীমায় পৌঁছে গেল। ডাক্তার নতুন করে একটা প্রেসক্রিপশন লিখে বলল,
1 মাস এই ট্রিটমেন্টের মধ্যে চলবেন, আগামী মাসে আবার চেক আপের জন্য আসবেন। বলেই প্রেসক্রিপশনটা শিহাবের হাতে ধরিয়ে দিল। শিপ্রা চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। এবার শিপ্রার দিকে তাকিয়ে ডক্টর বলল, খুব বেশি দিনের প্রেগনেন্সি নয়, 6 সপ্তাহ চলছে। এই সময় চলাফেরা অনেক সাবধানে করতে হবে। যতটা পারেন বিছানায় বিশ্রামে থাকবেন, খুব বেশি ওঠানামা করবেন না, পারলে নিচে শিফট হয়ে যাবেন। বারবার সিঁড়ি ভেঙে উপরে নিচে করা যাবে না, একটু রিস্ক ফ্যাক্টর রয়েছে, তাই সবসময় ট্রিটমেন্টের মধ্যেই থাকবেন আর মানসিকভাবে শক্তি রাখবেন। ডক্টরের সাথে কথা শেষ করে শিহাব হাতে প্রেসক্রিপশন নিয়ে শিপ্রাকে নিয়ে বের হলো ডক্টরের চেম্বার থেকে। সবাই জিজ্ঞাসা করা শুরু করলো, কি হয়েছে। শিহাব বা শিপ্রা কেউই কোনো জবাব দিচ্ছে না। আয়াত শিহাবের সামনে এসে বলল, বল কি হয়েছে? শিহাব লজ্জায় কিছু বলতে পারছে না। না মানে কি মানে করছিস? না মানে বলল শিহাবের মা। তারপর আয়াত শিহাবের কাঁধে হাত রেখে বলল, শিহাবের মায়ের দিকে তাকিয়ে বলল, কংগ্রাচুলেশন, আপনি আবারও দাদি হতে চলেছেন। এই কথাটাই বলতে পারছেন না গাধাটা। সবার চোয়াল নিচে ঝুলে গেল। খুশিতে অবাক হয়ে সবাই হাঁ করে শিহাব ও শিপ্রার দিকে তাকিয়ে রইল। নীরবতা ভেঙে রোদেলা চিৎকার করে উঠল। ইয়ে, আমার ছোট ভাই বোন হবে। বলেই বাবাকে জড়িয়ে ধরে লাফাতে শুরু করলো নাতান মেয়েটি। আয়া ঝা হয়ে তাকিয়ে রইল রোদেলার দিকে। মনে মনে ভাবলো, 2 দিন পর নিজের বাচ্চার মা হবে, আর এখনই নিজের ভাই বোনের জন্য কি লাফালাফি না করছে সে। শিহাব তাকালো আয়াজের দিকে। আয়াজ শিহাব দিকে তাকিয়ে মনে মনে বলল, এখন শালাশালি পাতলে হবে? পিচ্ছি শালাশালি দিলুবে বলে ডাকবে সবার সামনে, ভাবা যায়? শালা গর্দব একটা। মনে মনে গালি দিল, মুখ ফুটে কিছু বলল না আয়াজ। শিহাব তাকিয়ে বুঝতে পারলো আয়াজ নিশ্চয়ই মনে মনের গোষ্ঠী উদ্ধার করছে। বাড়িতে সবার আনন্দের শেষ নেই। হই হই রই রই কলরব মুখরিত পরিবেশ। রোদেলা আয়ান ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, তাদের যেন খুশির শেষ নেই। বাড়িতে ছোট্ট মেহমান আসবে। দাদা দাদিও খুব খুশি। শিহাব এবং শিপ্রা চুপ করে রয়েছে। শিহাব খুশি, তবে একটু লজ্জা লাগছে। শিপ্রাকে চিন্তিত দেখে আয়াজ বলল, শিহাব অ্যান্ড শিপ্রা, কাম উইথ মি, একটু কথা আছে। শিহাব এবং শিপ্রা চুপচাপ সবার মাঝখান থেকে উঠে আয়াজের সাথে চলে গেল। রোদেলা আয়ান তাকিয়ে রইল তাদের যাওয়ার পানে। দাদা দাদি হয়তো বুঝতে পেরেছে, তাই তারা কিছু বলল না, চুপ করে রইল। খোলা ছাদে শিহাব ও শিপ্রা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আয়াজ আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, কি সমস্যা, কি হয়েছে? আমার কোনো সমস্যা নেই, জবাব দিল শিহাব। শিবরাত থাকলে থাকতে পারে, ওর সাথে কথা বলো। সমস্যা কি তোর? খুশি হতে পারছিস না কেন? আমি জানি ভেতরে ভেতরে তুই অনেক খুশি হয়েছিস, কিন্তু বাইরেও তো সামাজিকতা বা লোকজন লজ্জার ভেতরে ঘিরে ধরেছে। কিন্তু এটা নিয়ে তোর ভাবতে হবে না। একটা সন্তান আল্লাহ পদার্থ, একটা নিয়ামত যা সবাই পায় না, আর তুই পেয়েছিস। সেটা তুই খুশি মনে বুক ফুলে সাদরে গ্রহণ করবি। তোর পরিবারের সবাই তোর সাথে আছে, তোর স্বামী, তোর সন্তান, তোর শ্বশুর শাশুড়ি, এমনকি আমিও তোর সাথে আছি। তাহলে বাইরের মানুষের কথা শোনা বা মূল্য দেওয়া কি খুব প্রয়োজন? কথাগুলো বলে শেষ করতে আয়াজের বুকে ঢলে পড়ল শিপ্রা। তুই বুঝিস একমাত্র, তোরা না থাকলে যে কি করতাম। আমি অনেক খুশি, আমার জীবন আজ পরিপূর্ণ মনে হচ্ছে। বিশ্বাস কর, রোদেলাকে আমি অনেক ভালোবাসি, কখনো অবহেলা করব না। কিন্তু মানুষ বলবে সৎ মা, আবার নিজের সন্তান হয়েছে, আমি হয়তো রোদেলার থেকে মুখ ফিরিয়ে নিব। এই ভাবনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুই তো জানিস আমি কখনো এরকম করব না, তাই না বল? আমি সৎ মায়ের মতো হব না, তাই না? আমি আমার 2 সন্তানের মধ্যে কখনো 2 রকম করব না, বল? তুই জানিস না? আয়াজ শিপ্রার মাথায় হাত রাখলো, তারপর বলল, জানি, খুব জানি। কারো কোনো কথায় পাত্তা দিতে হবে না। তুই তোর সন্তান, অনাগত সন্তানের খুশির জন্য, ভালোর জন্য চিন্তা কর। মন থেকে খুশি হ, আল্লাহ নিয়ামত। এভাবে মন খারাপ করে গ্রহণ করলে আল্লাহ নারাজ হবে রে। শিহাব মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল শিপ্রার দিকে। শিপ্রাকে ভালোবেসে কোনো ভুল করেনি শিহাব। অনেকেই হয়তো বলবে প্রথম স্ত্রীকে ভুলে গেছে, কিন্তু না, কেউ কারো জায়গা নিতে পারে না। এটা শিপ্রা তৈরি করা নিজের জায়গা। দিনের পর দিন, বছরের পর বছর নিঃস্বার্থভাবে ভালোবেসে শিপ্রা কোনো প্রকার স্বার্থ ছাড়া রোদেলাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে নিজের জন্য নিজে একটা পাকাপোক্ত জায়গা করেছে। শিহাবের মনে পড়ছে বিয়ের কিছুদিন পর রোদেলার সাথে শিহাবের সঙ্গে বলা কিছু কথা। রোদেলা বাবার বুকে মাথা রেখে বলেছিল, ধন্যবাদ বাবা, আমাকে একটা মা এনে দেওয়ার জন্য। আমি কখনো জানতামই না, বুঝতামই না মায়ের ভালোবাসা কেমন হয়। এখন জানি মায়ের ভালোবাসা, আদর যত্ন কেমন হয়। ধন্যবাদ বাবা, আমাকে মা দেওয়ার জন্য। তারপর নীরবতা ভেঙে শিহাব চোখের পানি মুছে বলল, সব দুঃখ কষ্ট আজকে বুকে ছড়াবে। আমি যে একটা নিরপরাধী স্বামী, তোমার এখানে দাঁড়িয়ে রয়েছি,
জলজন্ত আমাকে কি চোখে পড়ছে না? বলে শিপ্রাকে টেনে বুকে নিয়ে নিল। তারপর শিপ্রার চোখে পানি মুছে দিয়ে বলল, খবরদার কাঁদবে না। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করেছিলাম, ভাবছিলাম তোমার সাথে কথা বলবো। কে কি বললো না বললো, আমার এসব নিয়ে আর কখনো ভাববো না। আমাদের জীবনে যে মানুষগুলো আমাদের ভালোবাসে তারা আমাদের পাশে রয়েছে। আমরা একটি পরিবার, সুখে আছি। এই কি আমাদের জন্য যথেষ্ট নয়? কেন আমাদের অন্যের কথা ভেবে অসুখে থাকতে হবে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।